শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। বন্ধুবর রাজীব এর আগের এপিসোডে সুমথনাথ ঘোষের সাহিত্যের কথা বলেছে এবং তাঁর লেখা একটি গল্প পাঠ করেছে। তারই অনুসরণে আমিও আজকে সুমথনাথ ঘোষের একটি গল্প পাঠ করছি। সাহিত্যিক হিসেবে সুমথনাথ এবং বিশেষভাবে মিত্র ঘোষ প্রকাশনীর দুই প্রধান হোতার একজন হিসেবে সুমথনাথের আর কোনো নতুন পরিচয় আমার দেবার নেই। আজকে যে গল্পটি পড়ব সেটির নাম হচ্ছে রসিকতা। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ছোট্ট একটি রসিকতা, কিন্তু পাঠক হিসেবে আমার মনে হয়েছে এই গল্পের শেষ যেন একটু আকস্মিক। গল্পের শেষে রসিকতার শিকার যেরকম একটু বিব্রত এবং পিছপা হয়ে গেছে, সেই একই রকমভাবে পাঠককে বোকা বানিয়ে দেওয়ার জন্যই হয়তো সুমথনাথ এই গল্পের এই আকস্মিক সমাপ্তি করেছেন। হয়তো এটাও তাঁর পাঠকদের সঙ্গে একটু রসিকতা। তাহলে আরম্ভ করছি আজকের পাঠ, সুমথনাথ ঘোষের গল্প রসিকতা। বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া রমেশ মুখ দেখিতেছিল। গোঁফ চুমরাইয়া, দাড়িতে হাত বুলাইয়া, ঘাড় ঘুরাইয়া ফিরাইয়া বারবার সে নিজেকে নিরীক্ষণ করিতেছিল। চেহারা তাহার বদলাইয়া গিয়াছে, নতুন লোক বলিয়া নিজেকে নিজের ভ্রম হইতেছে। দাড়ি গোঁফ তাহার কখনো ছিল না, অর্থাৎ ভালো করিয়া উঠিবার আগে থেকেই সে কামাইতে শুরু করিয়াছিল। তাই দীর্ঘ 15 বৎসর পরে আবার নিজের মুখে নিজের দাড়ি গোঁফ দেখিয়া রমেশের বিস্ময়ের অবধি ছিল না। 1.5 মাস অসুখে ভুগিবার পর এই অনাবশ্যক কেশগুলিকে সে যখন পরামানিক ডাকিয়া উচ্ছেদ করিতে যায়, তখন তাহার স্ত্রী মনোরমা উহা করিতে দেয় নাই, বলিয়াছিল দাড়ি গোঁফে নাকি তাহাকে ভারী সুন্দর দেখায়। তখনও অফিসের ছুটি 15 দিন বাকি ছিল বলিয়া, কিংবা স্ত্রীর মুখে নিজের চেহারার প্রশংসা শুনিয়া বলিতে পারি না, রমেশ সেদিন পরামানিককে ফিরাইয়া দিয়াছিল, দাড়ি গোঁফে হাত দিতে দেয় নাই। কিন্তু আজ তাহার অফিসে জয়েন করিবার দিন। তাই সকাল হইতে বারবার রমেশ আয়নার সম্মুখে দাঁড়াইয়া চিন্তা করিতেছিল, দাড়ি গোঁফ কামাইয়া ফেলিবে কিংবা উহা লইয়াই অফিসে যাইবে। কোন অবস্থায় তাহাকে বেশি ভালো দেখায় ইহা সে কিছুতেই স্থির করিতে পারিতেছিল না। এমন সময় পিছন দিক হইতে হঠাৎ মনোরমা ঘরে ঢুকিয়া হাসিতে হাসিতে বলিল, এতবার করে কি দেখছ? মেয়ে মানুষের মতো দাড়ি গোঁফ কামালে পুরুষকে ভালো দেখায় কি রাখলে ভালো দেখায়, এই তো? রমেশ ইহার কি উত্তর দিবে খুঁজিয়া না পাইয়া ইতস্তত করিতে করিতে বলিয়া ফেলিল, না মানে অভ্যেস নেই কি না, তাছাড়া অফিসে সাহেবদের সঙ্গে কাজ করতে হয়, দাড়ি গোঁফ দেখলে আবার রেগে গিয়ে তারা জঙ্গলি না বলে, তাই ভাবছি। মনোরমা বলিল, তো একদিন না হয় এইভাবে অফিসে গিয়েই দেখো না, সাহেবরা কি বলে। বলা যায় না, যদি হঠাৎ কারো চোখে ভালো লেগে যায় তো চাই কি তাড়াতাড়ি কিছু মাইনেও তো বাড়তে পারে। এই বলিয়া হাসি চাপিতে চাপিতে মনোরমা আবার রান্নাঘরে চলিয়া গেল। অগত্যা রমেশ ওইভাবেই সেদিন অফিসে বাহির হইল, কিন্তু যোগুবাবুর বাজারের কাছে যাইলেই হঠাৎ আনন্দ পিছন দিক হইতে তাহাকে ডাকিয়া বলিল, কিরে একেবারে পাঞ্জাবি মনে গেলি যে, এবার হাতে একটা লোহার বালা আর মাথায় একটা পাগড়ি বাঁধলেই ব্যাস, একেবারে শিখ ড্রাইভার। আনন্দ তাহার সঙ্গে এক ক্লাবে থিয়েটার করে। রমেশ সাজে উত্তরা আর সে সাজে অভিমন্যু। আনন্দর কথা শুনিয়া তাহার কি মনে হইল জানি না, তবে রমেশ তৎক্ষণাৎ একটা সেলুনে গিয়া ঢুকিল এবং দাড়ি গোঁফ কামাইয়া নিশ্চিন্ত মনে অফিসে চলিয়া গেল। এই ঘটনার শেষ এইখানেই। মনোরমা ইহা লইয়া স্বামীকে আর কোনো প্রশ্ন করে নাই এবং রমেশকেও ইহার জন্য কোনো কৈফিয়ত তাহাকে দিতে হয় নাই। তাহাদের মধ্যে যেন পূর্ব হইতেই একটা বোঝাপড়া হইয়া গিয়াছিল। কিন্তু এই ঘটনাটির শেষ এইখানে হইলেও ইহার উপসংহার কেমন করিয়া একটি সম্পূর্ণ পৃথক ঘটনাকে অবলম্বন করিয়া
বহুদিন পরে আবার আত্মপ্রকাশ করিয়াছিল, সেই কথাই এখন বলিতেছি। রমেশ ভবানীপুরের এক অ্যামেচার ক্লাবে থিয়েটার করিত। স্ত্রীলোক সাজিয়া সে এমন অভিনয় করিত যে স্ত্রীলোকেরাও সময় সময় ভুলিয়া যাইত যে সে পুরুষ। তাহা ছাড়া তাহার করুণ শোক সঙ্গীত শুনিয়া অশ্রুবর্ষণ করে নাই এমন দর্শক ছিল না বলিলেই হয়। মোট কথা, স্ত্রী চরিত্র অভিনয় করিতে সে ছিল অদ্বিতীয় এবং সারা দক্ষিণ কলিকাতায় একরকম অপরাজেয়। প্রতি বৎসরের মতো এ বৎসরও পূজার সময় তাহাদের পাড়ায় রমেশদের দল থিয়েটার করিল। বলা বাহুল্য, রমেশ স্ত্রীলোকই সাজিল, কিন্তু ইচ্ছা করিয়া রমেশ এবার একটি অতি ক্ষুদ্র ভূমিকায় অবতীর্ণ হইল। প্রথম অঙ্কের 2টি দৃশ্যের পর আর তাহার পার্ট নাই। রমেশ তাই গ্রিন রুমে বসিয়া চা খাইতে খাইতে অন্য স্ত্রী ভূমিকায় যাহারা অভিনয় করিবে তাহাদের মেকআপ কোথায় কম বেশি হইয়াছে তাহা লইয়া পেন্টার ও ড্রেসারদের সঙ্গে বকাবকি করিতেছিল। দেখছেন বিধবা সেজেছে, আর আপনারা দিয়েছেন কার্লিং চুল, তার উপর আবার সিঁদুর দেয়া হয়েছে। ছি ছি, আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, খুলুন এ চুল শিগগির। পেন্টার বলিল, এইসবের জন্য আপনি ভাবছেন কেন মশাই? আমি মাথার কাপড়টা টেনে সেফটিপিন দিয়ে এমন এঁটে দেবো যে সিঁদুর আর দেখা যাবে না, ব্যাস তাহলেই তো বিধবা হয়ে গেল। রমেশ রাগিয়া বলিল, এই জন্যেই আমি প্রথমেই নারান্দাকে বলেছিলুম কুঞ্জপালকে ড্রেস ও পেন্টের অর্ডার দিতে। আমাদের অফিসের প্লে সেদিন স্টার বোর্ডে হয়ে গেল। সে কি মেকআপ দিয়েছিল মশায়, নিহারবালা ভেতরে এসে আমায় কংগ্রাচুলেট করে গেল। পেন্টার বলিল, এসবের জন্য আপনি ভাবছেন কেন মশাই? আমি মাথার কাপড়টা টেনে সেফটি পিন দিয়ে এমন এঁটে দেবো যে সিঁদুর আর দেখা যাবে না, ব্যাস তাহলেই তো বিধবা হয়ে গেল। রমেশ রাগিয়া বলিল, এই জন্য আমি প্রথমেই নারান্দাকে বলেছিলুম কুঞ্জপালকে ড্রেস ও পেন্টের অর্ডার দিতে। আমাদের অফিসের প্লে সেদিন স্টার বোর্ডে হয়ে গেল। সে কি মেকআপ দিয়েছিল মশাই, নিহারবালা ভেতরে এসে আমায় কংগ্রাচুলেট করে গেল। পেন্টার একটু বেশি মাত্রায় স করে। সে খপ করিয়া রমেশের মুখের কথা কাড়িয়া লইয়া বলিল, আপনি সে সুধাংশুর কথা বলছেন তো? সেই সব শিখলে কোথায়? জানেন, আমাদের রায়চৌধুরী কোম্পানির শশী শেখর বাবুর সাকরেছে। সে বললে বিশ্বাস করবেন না, তাকে হাতে ধরে শিখিয়েছেন আমাদের মনিব। এমন সময় অকস্মাৎ নারান্দা আসিয়া বলিলেন, রমেশ মুশকিল হয়েছে, ইন্দু এখনো আসেনি। এখন শিখ ড্রাইভারের পার্টটা করে কে? অনেকখানি অ্যাক্টিং, তাই আবার চণ্ডীবাবুর সঙ্গে। এখানে একটা কথা বলা দরকার। চণ্ডীবাবু ভবানীপুরের সবচেয়ে বড় অ্যাক্টর, আর নারান্দা হলেন ক্লাবের মাস্টার। রমেশের একটা মহৎ গুণ ছিল, নিজের পার্ট ছাড়া অন্য যে কোনো পার্ট একবার শুনিলেই তাহার মুখস্থ হইয়া যাইত। তাই নারান্দা চট করিয়া বলিয়া ফেলিলেন, তোর তো আর কোনো পার্ট নেই, সাজ দেখি শিখ ড্রাইভারটা। রমেশ প্রথমটা মুখে আপত্তি জানাইল বটে, কিন্তু মনে মনে তাহার বহুদিন হইতেই শখ ছিল একটা কোনো পুরুষের ভূমিকায় অবতীর্ণ হইবার। তাই এ সুযোগ সে হারাইল না। নারান্দা আরও বার কয়েক খোসামত করিতেই সে একেবারে সাজিয়া প্রস্তুত হইল। জীবনে ইহাই তাহার প্রথম পুরুষ চরিত্রে অভিনয়। রমেশ মেকআপ দিতে জানে। তাহার উপর সে ভবানীপুরের শিখপটিতে বাস করিত, কাজেই ড্রাইভারের সাজসজ্জা সে অতি নিখুঁতভাবে ফুটাইয়া তুলিল এবং সেই সঙ্গে অভিনয়ও করিল এরূপ উচ্চাঙ্গের যে দর্শকগণ বারবার করতালি ধ্বনিতে শামিয়ানা কাঁপাইয়া তুলিল। সত্যি কথা বলিতে কি, পুনঃ পুনঃ তাহার এই সশব্দ প্রশংসায় চণ্ডীবাবুরও পার্ট খারাপ হইয়া গেল। রমেশ ভিতরে আসিতেই নারান্দা তাহাকে একেবারে বুকে জড়াইয়া ধরিয়া বলিলেন, বহুত আচ্ছা, গুরুর নাম রাখলে তুই আজ। তুই এরকম গলা পেলি কোথায় রে? চণ্ডীবাবুও রমেশের এই অতি পুরুষোচিত অভিনয়ের খুব প্রশংসা করিলেন। প্রশংসায় গদগদ হইয়া রমেশ তখন গ্রিন রুমে চলিয়া গেল। কিন্তু ড্রেস খুলিতে যাইয়া হঠাৎ আয়নার মধ্যে নিজের মুখ দেখিয়া সে থমকিয়া দাঁড়াইল। তাহার মনে হইল, মনোরমাকে এই চেহারাটা দেখাইলে কেমন হয়। সঙ্গে সঙ্গে হাসিতে তাহার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। রমেশ ভাবিল, ঠিক হইয়াছে, প্রথমে মনোরমার ঘরে ঢুকিয়া সে তাহাকে ভয় দেখাইবে, তাহার পর দাড়ি গোঁফ খুলিয়া ফেলিয়া তাহাকে বেকুব বানাইবে। মনে মনে সেই অতি কৌতুককর দৃশ্যটির কথা চিন্তা করিতে করিতে সে তখন বাড়ির দিকে অগ্রসর হইল। নিকটেই রমেশের বাড়ি। মনোরমার সর্দি হইয়াছিল বলিয়া রমেশই তাহাকে থিয়েটার দেখিতে আসিতে দেয় নাই। কি জানি কার্তিক মাসের নতুন হিম লাগিয়া যদি অসুখ হয়। তাই যে অভিনয় মনোরমা আসিয়া দেখিতে পায় নাই, সেই অভিনয় তাহারই সম্মুখে করিবার কথা চিন্তা করিয়া রমেশ আর হাসি সামলাইতে পারিল না। কিন্তু বাড়ির কাছে আসিয়াই রমেশ বিপদে পড়িল।
এখন কেমন করিয়া সে ভিতরে ঢুকিবে? মনোরমাকে তো ডাকিলেই সব রসিকতা গোড়ায় মাটি হইয়া যাইবে। কে ডাকিতেছে, কেন ডাকিতেছে, ভিতর হইতে সব না জানিয়া তো সে আর দরজা খুলিবে না। কাজেই চুপি চুপি রমেশ তখন পাঁচিল টপকাইল বাড়ির মধ্যে ঢুকিবার জন্য। তারপর তাহার ঘরের যে দরজাটার ছিটকিনি খারাপ ছিল তাহা বাহির হইতে নিঃশব্দে খুলিয়া রমেশ ভিতরে প্রবেশ করিল। এই দরজাটি খুলিবার কৌশল একমাত্র সে ও মনোরমা ছাড়া আর কেহ জানিত না। রাত্রিদ্বীপ্রহর। মনোরমা তখন গাঢ় নিদ্রায় অভিভূত। নিঃশব্দে সুইচটা টিপিয়া দিয়া রমেশ ঘরের আলো জ্বালাইল। তারপর আস্তে আস্তে বিছানার কাছে যাইয়া যেমন সে মনোরমার গায়ে হাত ঠেকাইল, অমনি সে ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া ভয়ার্থ কণ্ঠে বলিল, কে? রমেশ ঈষৎ হাসিয়া দাড়িতে একবার হাত বুলাইল। তারপর আরও একটু কাছে যাইয়া হিন্দি ও পাঞ্জাবিতে মিশ্রিত এক প্রকার অদ্ভুত ভাষায় বলিল, চিনতে পারছ না সুন্দরী? মনোরমার মুখে চোখে যেন মুহূর্তে একটা প্রচ্ছন্ন হাসি খেলিয়া গেল। সঙ্গে সঙ্গে সে চাপা গলায় বলিল, ও তুমি? কিন্তু তুমি আবার আজ রাত্রে এলে কেন? আবার আজ? রমেশের বুকটা ছ্যাঁত করিয়া উঠিল। সে ভাবিল, তবে কি সত্য সত্যই কোনো শিখ যুবকের সঙ্গে মনোরমার প্রণয় আছে? সর্বনাশ, কেঁচো খুঁড়িতে গিয়া শেষে সাপ বাহির হইয়া পড়িল নাকি? ব্যাপারটা তখন ভালো করিয়া জানিবার জন্য রমেশের সমস্ত মন কৌতূহলী হইয়া উঠিল। তাই সে কণ্ঠে আরও বেশি করিয়া আবেগ ঢালিয়া দিয়া বলিল, আজই তো সুবিধে, তোমার স্বামী নেই বাড়িতে। মনোরমা বলিল, না, আমার বড় ভয় করছে। তিনি যদি এখনই এসে পড়েন, তুমি শিগগির চলে যাও। রমেশ ইহার উত্তরে কি বলিবে ভাবিয়া পাইল না। তাহার জিহ্বা তখন শুষ্ক হইয়া বুকের মধ্যে ঢুকিয়া যাইতেছিল। তবু সে অতি কষ্টে এবার দুই ঢোক গিলিয়া বলিল, কিন্তু আজ যে তোমার কাছ থেকে যেতে ইচ্ছা করছে না। মনোরমা এক মুহূর্তও চিন্তা না করিয়া বলিয়া ফেলিল, তুমি আজ এলে কেন? তোমার তো কাল আসবার কথা ছিল, রাত্রি 12টার পর। চলে যাও শিগগির, আর দেরি করো না লক্ষ্মীটি, আমার বড় ভয় করছে, যদি তিনি এসে পড়েন এখনই। রমেশের একবার ইচ্ছা হইল তখনই দাড়ি গোঁফ খুলিয়া ফেলিয়া মনোরমাকে উপযুক্ত শাস্তি দেয়, কিন্তু পরক্ষণেই তাহার মনে হইল, না, ব্যাপারটা আরও কত দূর গড়ায়, দেখিতে হইবে। তাই মনের রাগ মনে চাপিয়া রাখিয়া সে মুখে হাসি টানিয়া আনিয়া শুধু বলিল, আচ্ছা, কাল তবে আসব, ঠিক রাত 12টার সময়। এই বলিয়া তখন রমেশ দ্রুত পদে ঘর হইতে বাহির আসিয়া যেন বাঁচিল। মনোরমাকে সে প্রাণ দিয়া ভালোবাসিত এবং বিশ্বাস করিত, অথচ মনোরমা তাহাকে লুকাইয়া অন্য পুরুষ, ছি ছি, একটা শিখের সঙ্গে শেষে। কথাটা রমেশ আর ভাবিতে পারিল না। নারীকে বিশ্বাস না করিবার জন্য মুনি ঋষিরা সেই সৃষ্টির প্রারম্ভ হইতে সেদিন পর্যন্ত যত রকমের সদুপদেশ দিয়া গিয়াছিলেন, সমস্তগুলি যেন তখন একসঙ্গে ভিড় করিয়া তাহার মাথায় জমিতে লাগিল। ধীর ও মন্থর পদক্ষেপে রমেশ আবার গ্রিন রুমে ফিরিয়া গেল। তারপর একে একে দাড়ি, গোঁফ, চুল, জামা কাপড় প্রভৃতি খুলিয়া সাবান দিয়া মুখ হাত ধুইয়া নিজের স্বাভাবিক বেশভূষা পরিয়া আবার কিছুক্ষণ পরে নিজের বাড়ির দরজায় আসিয়া দাঁড়াইল এবং কড়া নাড়িল। মনোরমা প্রথমে ঘরের ভিতর হইতে সাড়া লইল, তারপর চোখ রগড়াইতে রগড়াইতে উঠিয়া আসিয়া দরজা খুলিয়া দিয়া বলিল, রাত দুপুরে থিয়েটার ভাঙা আমি দুচক্ষে দেখতে পারি না, ভোরে শেষ হলে বাবা কোনো জ্বালা থাকে না। এই বলিয়া একবার আড় চোখে রমেশের মুখের দিকে তাকাইল। রমেশও খপ করিয়া কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু অতি কষ্টে ওষ্ঠকে সংযত করিয়া লইয়া দরজায় খিলটা আঁটিয়া দিল। মনোরমা বরাবরই খুব ঘুম কাতর। সে আর 1 মিনিটও সেখানে অপেক্ষা না করিয়া একেবারে বিছানায় গিয়া শুইয়া পড়িল। মনোরমা যে শয্যায় শুইয়া আছে তাহা স্পর্শ করিতে তখন রমেশের মনে ঘৃণা হইতে লাগিল, কিন্তু পাছে তাহার স্ত্রীকে আবার ইহার জন্য কৈফিয়ত দিতে হয়, তাই খাটের এক পাশে সে আড়ষ্ট হইয়া শুইয়া রহিল। বাকি রাতটুকু রমেশ জাগিয়া কাটাইল, তাহার চোখে আর ঘুম আসিল না। সে ভাবিতে লাগিল, কাল রাত্রির 12টার সময় সে এমনি করিয়া ঘুমের ভান করিয়া পড়িয়া থাকিবে,
তারপর হাতে হাতে মনোরমাকে সেই শয়তানের সঙ্গে ধরাইয়া দিয়া একেবারে তাহাকে বাড়ি হইতে বিদায় করিয়া দিবে। প্রতিহিংসা লইবার জন্য তাহার দুই চক্ষু তখন হিংস্র জন্তুর মতো জ্বলিয়া উঠিল। পরদিন সকালে উঠিয়া মনোরমা যথারীতি কাজকর্ম করিতে লাগিল, কিন্তু রমেশ একটা বই মুখে করিয়া সারাদিন বিছানায় পড়িয়া রহিল। ভালো করিয়া মনোরমার সহিত কথাবার্তা পর্যন্ত কহিল না। এদিকে মনোরমা যে বিনা প্রয়োজনে স্বামীর সঙ্গে দু একবার কথা কহিবার চেষ্টা করে নাই তাহা নহে, কিন্তু রমেশ তাহার উত্তর কখনো বা শুধু ঘাড় নাড়িয়া, কখনো বা সংক্ষিপ্ত হাঁ হুঁ দিয়া চুপ করিয়াছে। এমনি করিয়া সেদিন সারা বেলা কাটিয়া গেল। সন্ধ্যা হইলে মনোরমা ঘরে ঢুকিয়া আলো জ্বালাইয়া ধুনা গঙ্গা জল দিয়া শাঁখ বাজাইয়া আবার রান্নাঘরে চলিয়া গেল। রমেশ সন্ধ্যাবেলা আবার একটা বই লইয়া বসিয়াছিল। মনোরমা রাঁধিতে রাঁধিতে কিছুক্ষণ পরে একবার ঘরে আসিয়া মুখ টিপিয়া হাসিয়া বলিয়া গেল, এরকম পড়ার চাড় যদি ছেলেবেলায় থাকতো তাহলে তো একটা জজ ব্যারিস্টার হতে পারতে। রমেশ ইহার কোনো উত্তর দিল না, শুধু কিছুক্ষণ পরে জামা কাপড় পরিয়া কোথায় বাহির হইয়া গেল। মনোরমা তখন রান্নাঘর হইতে চেঁচাইয়া বলিল, আমার রান্না হয়ে গেছে, কাল রাত জেগেছ, তাড়াতাড়ি দুটি খেয়ে শুয়ে পড়লে তো পারতে। বাহির হইতে রমেশ ছোট্ট একটি হুঁ বলিয়া চলিয়া গেল। সমস্ত দিন ধরিয়া নানা রকম চিন্তা করিয়া তাহার মাথা গরম হইয়া গিয়াছিল। তাহার উপর এই কথা শুনিয়া তাহার মনে হইল বুঝি তাহাকে তাড়াতাড়ি ঘুম পাড়াইবার জন্য মনোরমা ব্যস্ত হইয়া উঠিয়াছে। তাই ইচ্ছা করিয়া ঘণ্টা দুই বাহিরে কাটাইয়া রমেশ বাড়ি ফিরিয়া আসিল। তারপর অল্প দুটি ভাত মুখে গুঁজিয়া উঠিয়া পড়িল। মনোরমা বলিল, ভাত সব ফেলে রাখলে যে? রমেশ বলিল, খিদে নেই। খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া মনোরমা বলিল, বই পড়ে বুঝি পেট ভরে গেছে? সেদিন সেই হাসি ও সেই রসিকতা যেন রমেশের দুই গালে দুই চড় মারিল। তবু অতি সংক্ষেপে দুই একটা কথা বলিয়া সে উঠিয়া পড়িল এবং হাত মুখ ধুইয়া ঘরে গিয়া শুইল। স্বামী স্ত্রীর সংসার, কাজেই মনোরমাও সেই সঙ্গে খাইয়া লইল এবং রান্নাঘরের কাজকর্ম সমস্ত চুকাইয়া যখন ঘরে শুইতে আসিল তখন রমেশ ঘুমাইয়া পড়িয়াছে। তবু একবার দুবার সে বলিল, ঘুমলে নাকি? কিন্তু অপর পক্ষ হইতে কোনো জবাব না পাইয়া মনোরমা মশারি ফেলিয়া দরজায় খিল দিয়া আলো নিভাইয়া শুইয়া পড়িল। সমস্ত দিন মনোরমাকে কাজ করিতে হয়, ঝি চাকর তাহার নাই, কাজেই বিছানায় গা ঠেকাইবার সঙ্গে সঙ্গে সে ঘুমাইয়া পড়িল। রমেশের চোখে কিন্তু ঘুম ছিল না। শিকারী বিড়ালের মতো নিঃশব্দে সে পড়িয়াছিল। পাশের বাড়ির ঘড়িতে 10টা বাজিল, 11টা বাজিল, 11:30 বাজিল, সে সব শুনিল। 12টার জন্য সে তখন উৎকর্ণ হইয়া জাগিয়া রহিল। 11:30 হইতে 12টা যেন আর বাজিতে চায় না। কিছুক্ষণ পরে ঢং ঢং করিয়া 12টা বাজিল। রমেশের বুকের ভিতরটা ঘড়ির আওয়াজের সঙ্গে সঙ্গে ঢিপ ঢিপ করিয়া উঠিল। ঘরের মধ্যেটা যেমন নিস্তব্ধ, তাহাদের সেই গলিটাও তেমনি। শুধু দূর হইতে মাঝে মাঝে দুই একটি মোটরের অস্পষ্ট হর্ন ধ্বনি তাহার কানে আসিতেছিল। এমন সময় খট করিয়া বাহিরে কিসের একটা আওয়াজ হইল। রমেশের বুকটা ধড়াস করিয়া উঠিল। সেই শিখ যুবকটি কি তবে আসিল? মনোরমাকে না ডাকিয়া সে কি তবে এইভাবে মৃদু শব্দ করে? এই কি তাদের সংকেত ধ্বনি? রমেশ আর ভাবিতে পারিল না। মনোরমা এইবার হয়তো বাহিরে যাইবে এই মনে করিয়া সে নিঃশ্বাস রুদ্ধ করিয়া শুইয়া রহিল। কিন্তু কই, সব চুপচাপ। ওই তো মনোরমা অগাধে তাহারই পাশে ঘুমাইতেছে। রমেশ ভাবিল হয়তো মনোরমা সেই শব্দটা শুনিতে পায় নাই, কিন্তু কিছুক্ষণ পরে আবার কিসের একটা আওয়াজ হইল। এবারের আওয়াজটা যেন পূর্বের অপেক্ষা আরো জোরে বলিয়া রমেশের মনে হইল। কিন্তু কই, এবারেও তো সব চুপচাপ। শুধু মনোরমার নাক ডাকিতেছিল মৃদু ও বিরামহীন এক অপরূপ ছন্দে। মানুষের শরীর, হয়তো মনোরমা হঠাৎ ঘুমাইয়া পড়িয়াছে, এই মনে করিয়া তখন চুপি চুপি রমেশ বিছানা হইতে নামিয়া আসিল এবং পা টিপিয়া টিপিয়া জানলার পাশে গিয়া দাঁড়াইল, বাহিরে দণ্ডায়মান সেই শিখ যুবকটিকে যদি দেখিতে পায় এই আশায়। প্রথম জানলাটা দিয়া উঁকি মারিয়া সে গলির মধ্যে কাহাকেও দেখিতে পাইল না। তখন দ্বিতীয় জানলাটার কাছে গিয়া দাঁড়াইল, কিন্তু সেখান হইতেও কাহাকেও তাহার নজর পড়িল না।
চুপি চুপি আবার সে তৃতীয় জানলাটির কাছে গিয়া দাঁড়াইল, কিন্তু যেমন সেখানে গিয়া দাঁড়াইয়াছে অমনি কোথা হইতে হাওয়া আসিয়া একটা খড়খড়িকে বাহিরের দেওয়ালে আছাড় মারিল। ঝনাত করিয়া শব্দ হইল। রমেশ ভয়ে কাঠ হইয়া অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া রহিল, যদি মনোরমা জাগিয়া উঠিয়া তাহাকে দেখিতে পায়। কিন্তু তাহা হইল না। তাহাকে তখনও তেমনিভাবে ঘুমাইতে দেখিয়া রমেশের যেন ঘাম দিয়া জ্বর ছাড়িয়া গেল। সে আবার চুপি চুপি আসিয়া বিছানার ভেতর শুইয়া পড়িল। এইভাবে আরো আধ ঘণ্টা কাটিয়া যাইবার পর হঠাৎ রমেশের মনে হইল যেন নিচে কিসের একটা শব্দ হইতেছে। তবে কি মনোরমা সেইখানে তাহার সহিত দেখাশোনা করে? রান্নাঘরের পাশে নিচে এমনি একটা ঘর পড়িয়াছিল, তাহার একদিকে কাঠকুটা ঘুঁটে প্রভৃতি থাকিত, আর একদিকে একখানি পুরাতন তক্তপোষ পাতা ছিল, তাহাতে ঝি চাকর যখন থাকিত শয়ন করিত। রমেশ কান খাড়া করিয়া ভাবিতে লাগিল, এইবার হয়তো মনোরমা উঠিয়া নিচে যাইবে। কিন্তু এবারও মনোরমার কোনো সাড়া শব্দ নাই। পূর্বে যেমনভাবে ঘুমাইতেছিল এখনও ঠিক তেমনিভাবে সে ঘুমাইতে লাগিল। আবার একটা অস্পষ্ট শব্দ শোনা গেল। রমেশ আর চুপ করিয়া শুইয়া থাকিতে পারিল না। এবার নিঃশব্দে ঘরের দরজা খুলিয়া নিচে নামিয়া আসিল। তারপর ধীরে ধীরে যেমন সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিল অমনি একটা বিড়াল সেখান হইতে ছুটিয়া চলিয়া গেল। রমেশ থমকিয়া দাঁড়াইল, তবে কি সেই বিড়ালটা শব্দ করিতেছিল? তখন সে বাহির হইতে ঘরটিতে শিকল দেওয়া দেখিয়া আবার চুপি চুপি সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল। কিন্তু ঘরের ভিতর পা দিতেই হঠাৎ কাহার গায়ে তাহার হাত ঠেকিয়া গেল। রমেশের সর্বাঙ্গ শিহরিয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে সে একেবারে তাহাকে দুই হাতে জড়াইয়া ধরিল। ছাড়ো ছাড়ো, আরে আমি যে, বলিতে বলিতে তৎক্ষণাৎ মনোরমা আলোর সুইচটা টিপিয়া দিল। রমেশ তাড়াতাড়ি তাহাকে ছাড়িয়া দিল বটে, কিন্তু তখনও উত্তেজনায় তাহার সর্বশরীর কাঁপিতেছিল। সে বলিল, কোথায় যাচ্ছ? কল ঘরে, দেখতে পাচ্ছ না? বলিতে বলিতে মনোরমা বারান্দার শেষে টিনের পার্টিশন দেওয়া ছোট ঘরটির দিকে চলিয়া গেল। রমেশ সেই দিকে চাহিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া লইল এবং একেবারে বিছানায় গিয়া শুইয়া পড়িল। হতাশায় তাহার দেহ মন তখন ক্লান্ত ও অবসন্ন। মনোরমা কলঘর হইতে আসিয়া গামছায় হাত পা মুছিয়া আবার দরজায় খিল লাগাইয়া দিয়া আলো নিভাইয়া মশারির মধ্যে গিয়া ঢুকিল। স্বামী স্ত্রী পাশাপাশি শুইয়া জাগিয়া আছে, অথচ কেহ কাহারও সহিত বাক্যালাপ করিতেছে না। দাম্পত্য জীবনে ইহা অত্যন্ত বিসদৃশ ব্যাপার। তাই মিনিট কয়েক পরে মনোরমাই প্রথম কথা বলিল, হ্যাঁ গো, কাল তোমাদের থিয়েটার কটার সময় শেষ হলো? কি জানি, সংক্ষেপে শুধু ইহা বলিয়া রমেশ চুপ করিল। মনোরমা আবার বলিল, সে কি কথা, তুমি থিয়েটার করলে আর তুমি জানো না কটার সময় ভাঙল? রমেশ ইহার কোনো উত্তর না দিয়া নিস্তব্ধ হইয়া রহিল। মনোরমা তখন স্বামীর বুকের উপর একখানি হাত তুলিয়া দিয়া বলিল, উমা, কথা কইতে কইতে এর মধ্যে ঘুমিয়ে পড়লে নাকি? রমেশ মনোরমার হাতটা তাহার বুকের উপর হইতে নামাইয়া দিয়া বিরক্তিপূর্ণ কণ্ঠে বলিল, আমি শেষ পর্যন্ত ছিলুম কি যে জানব কটার সময় ভেঙেছে? এই বলিয়া দেওয়ালের দিকে পাশ ফিরিয়া শুইল। মনোরমা অন্ধকারের মধ্যে ইহা বেশ বুঝিতে পারিল, কিন্তু কোনো প্রতিবাদ করিল না। শুধু আর একবার বলিল, হ্যাঁ গো, এবার তুমি কেমন অভিনয় করলে বললে না তো? রমেশের একবার ইচ্ছা হইল চিৎকার করিয়া বলে, তাহা শুনিয়া তোমার লাভ কি? কিন্তু পারিল না। মনে মনে ভাবিল হয়তো মনোরমা এইভাবে চালাকি করিয়া পরীক্ষা করিতেছে যে সে ঘুমাইল কিনা। তাই কোনো কথা না বলিয়া সে চুপ করিয়া বিছানায় পড়িয়া রহিল এবং কৃত্রিম উপায়ে নাক ডাকাইতে লাগিল। নাসিকা গর্জন শুনিয়াও কিন্তু মনোরমা থামিল না। আপন মনেই বলিয়া চলিল, আমার কিন্তু তোমার পার্টটা সবচেয়ে ভালো লেগেছে। ইহা শুনিয়া রমেশ চমকাইয়া উঠিল। তবে কি মনোরমা কাল অভিনয় দেখিতে গিয়াছিল? সে আর চুপ করিয়া থাকিতে পারিল না। হঠাৎ নাসিকা গর্জন থামাইয়া বলিয়া উঠিল, থিয়েটার দেখলে না, অথচ আমার পার্টটা তোমার ভালো লাগলো কি করে বুঝতে পারলুম না তো? ওহ, তোমাকে ও কথাটা বলতেই ভুলে গিয়েছিলুম। দুলুর মা কাল কিছুতেই আমায় ছাড়লে না, বললে চলো একটুখানি দেখে চলে আসব। সে চলে গেলে আমি একা কি করে বাড়িতে থাকি, অগত্যা আমায়ও যেতে হলো তার সঙ্গে। তবে শাল বেশ করে মুড়ি দিয়ে গিয়েছিলুম, ঠান্ডা একটুও লাগেনি।
এই পর্যন্ত বলিয়া মনোরমা চুপ করিল। দুলুর মা তাহাদের বাড়িওয়ালার স্ত্রী, 3 তলায় থাকে। মনোরমা থিয়েটার দেখিয়াছে শুনিয়া রমেশ রীতিমতো ঘাবড়াইয়া গেল। তাই মিনিট কয়েক চুপ করিয়া থাকিবার পর সে জিজ্ঞাসা করিল, কত দূর পর্যন্ত তোমরা দেখেছিলে? মনোরমা বলিল, তোমার ওই শিখ ড্রাইভারের পার্টটা যেই হয়ে গেল, আমরাও অমনি চলে এলুম। বাস্তবিক কি সুন্দর তোমাকে মানিয়েছিল, একেবারেই চেনা যায় না। রমেশ সাগ্রহে বলিয়া উঠিল, একেবারেই চেনা যাচ্ছিল না? মনোরমা ঈষৎ হাসিয়া বলিল, জানো, দুলুর মা তোমায় একেবারেই চিনতে পারেনি। আমি কিন্তু তোমাকে দেখেই বুঝতে পেরেছিলুম। রমেশ আর কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিল না। নিমেষে তাহার সমস্ত আগ্রহ যেন নিভিয়া গেল। সে চুপ করিয়া শুইয়া রহিল। মনোরমা তখন দক্ষিণ বাহু দিয়া স্বামীর কণ্ঠ বেষ্টন করিতে করিতে বলিল, হ্যাঁ গো, তোমার কথা না শুনে থিয়েটার দেখতে গিয়েছিলুম বলে আমার উপর রাগ করলে? রমেশ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া শুধু ক্ষীণ কণ্ঠে বলিল, না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org